শুভেচ্ছা। আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি অরিন ইশরাত। উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট আগামীকাল। চলছে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম পাঠানোর প্রস্তুতির সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে রংপুর থেকে যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম। রফিক, নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। অরিন, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন, এই নির্বাচন আনুষ্ঠানিকভাবে গতকাল রাতে প্রচার প্রচারণা শেষ হয়েছে। যেহেতু আগামীকাল নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী যে উপকরণ, সেই উপকরণ বিতরণ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আপনি জানেন যে রংপুর বিভাগে 21টি উপজেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ আমরা এই নির্বাচনী উপকরণ বিতরণের খবর দেওয়ার জন্য রংপুরের মিঠাপুকুর উপজেলায় আমরা এই মুহূর্তে রয়েছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আমার সহকর্মী মাহমুদ রকি তারকে আমরা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যে আমরা এখন আছি মিঠাপুকুর থানায়। এখানে যারা পুলিশ সদস্য রয়েছে তাদেরকে যে বিশেষ নির্দেশনা রয়েছে, ভোট গ্রহণ, যারা প্রিজাইডিং অফিসার থাকবেন, অর্থাৎ কেন্দ্রের যে সার্বিক নিরাপত্তা, সেই নিরাপত্তার বিষয়ে এখানে ব্রিফ করা হচ্ছে। একটি বিষয়ে যদি আমি আপনাদেরকে একটু তথ্য দিয়ে থাকি যে রংপুরের আগামীকাল যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে রংপুর জেলার দুটি উপজেলা, একটি হচ্ছে মিঠাপুকুর আর একটি হচ্ছে পীরগঞ্জ উপজেলায়। মিঠাপুকুর উপজেলার 4,46,396 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে 156টি কেন্দ্র রয়েছে। একটি বিষয় জানিয়ে রাখি যে এই 17টি ইউনিয়নে যে কেন্দ্র রয়েছে, এর মধ্যে 156টি কেন্দ্র, এর মধ্যে 90টি কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটি পীরগঞ্জ উপজেলা রয়েছে। পীরগঞ্জ উপজেলার 16টি ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে। এই পৌরসভায় 3,33,971 জন ভোটার রয়েছে। সেখানেও 77টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে। এই সার্বিক পরিস্থিতি নিয়ে আজ আমরা যুক্ত করতে চাই রংপুর জেলার পুলিশ সুপার ফেরদৌস। আমরা তার সঙ্গে যোগাযোগ করতে চাই যে এই যে নির্বাচন, আগামীকাল নির্বাচন নিয়ে সার্বিক পরিস্থিতি কেমন। ধন্যবাদ। আপনি জানেন যে আগামীকাল সারা বাংলাদেশে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ কার্যক্রম আছে। একই রকম ভাবে আমাদের রংপুরে মিঠাপুকুর এবং পীরগঞ্জ উপজেলাতে ভোট গ্রহণ হবে এবং এই সংক্রান্তে রংপুর জেলা পুলিশের সদস্যদের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু মোতায়েন হয়েছে এবং আমরা চাই যে একটা অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হবে এবং এই লক্ষ্যে সকল প্রকার দায়িত্ব পালনে জেলা পুলিশ সহ অন্যান্য সকল এজেন্সি বদ্ধপরিকর। ধন্যবাদ। উপকরণ কখন বিতরণ হবে, এখানে আনসার সদস্যরা বা অন্যান্যরা কিভাবে? হ্যাঁ, এটা আপনি জানেন যে আসলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা কিন্তু সহায়তাকারী হিসাবে আছে। এটা আপনার উপজেলা থেকে তারা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার সহ ভোট গ্রহণ কাজে যারা নিয়োজিত থাকবে সকলকে নিয়ে উপকরণ নিয়ে তারা স্ব কেন্দ্রে গমন করবে। ধন্যবাদ। আপনি শুনছিলেন, আমরা যুক্ত করেছিলাম রংপুরের পুলিশ সুপার ফেরদৌস মহোদয়কে। একটি বিষয় জানিয়ে রেখে যে একটি সুষ্ঠু নির্বাচনে উপহার দিতে যা প্রয়োজন সেটি করছেন বলে আমাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। অরিন, এই ছিল রংপুর থেকে সর্বশেষ খবর। রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এবার ময়মনসিংহে যুক্ত হব। সেখানে রয়েছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ব্যালট বাক্স সহ সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে কিনা এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি কেমন দেখছেন? অসংখ্য ধন্যবাদ। ময়মনসিংহে দ্বিতীয় ধাপে 3টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল 8টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল 4টা পর্যন্ত চলবে। আমি ময়মনসিংহ সদর, লোকনাগাছা এবং হরিপুর এই 3টি উপজেলায় কিন্তু ভোট গ্রহণ শুরু হবে। ইতিমধ্যে আমরা দেখেছি নির্বাচনী যে সরঞ্জামাদি রয়েছে সেগুলো কিন্তু বিতরণ কার্যক্রম শুরু করা হচ্ছে। অর্থাৎ আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর টাউন হল জিমনেশিয়ামে রয়েছি। এখান থেকে কিন্তু ময়মনসিংহ সদর উপজেলার যে নির্বাচনী সরঞ্জামাদি, সেই সরঞ্জামাদি কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোর লক্ষ্যে যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। প্রিজাইডিং এবং সহকারী প্রিজাইডিং অফিসার যারা আছেন তারা কিন্তু এই জিমনেশিয়াম প্রাঙ্গণে তারা এসে জড়ো হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই বিতরণ কার্যক্রম শুরু হবে। এবং আমরা দেখেছি নির্বাচন প্রশাসনের ঊর্ধ্বতন উপজেলা থেকে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ
শুরু হয়েছে। মনে রাখা দরকার যে ময়মনসিংহের জেলা পদে 13 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 13 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 17 জন, আমরা দেখেছি উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু তারা প্রচার সকলেই কিন্তু জয়ের ব্যাপারে তারা আশা প্রকাশ করেছে। মাধ্যমে তারা কিন্তু নির্বাচিত হবেন, তারা নির্বাচিত হলে সরকারের উন্নয়নের দ্বারা সেটি চান বলে আমাদেরকে জানিয়েছিলেন। এই ছিল আমাদের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচনী প্রচার প্রচারণা এবং নির্বাচনের প্রস্তুতির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। নির্বাচনের প্রস্তুতির আরও খবর থাকছে সংবাদের পরের অংশে। এবারে জানাবো রাজধানীর খবর। অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর রামপুরায় বাড্ডায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে চালকরা। এতে তৈরি হয়েছে দীর্ঘ যানজটের। বিস্তারিত জানাতে রামপুরা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত। রাহাত, যানজটে মানুষের ভোগান্তি আসলে কতটা বেড়েছে, কি দেখছেন আপনি সেখানকার পরিস্থিতি? ধন্যবাদ অরিন। যেমনটি আপনারা দেখতে পাচ্ছি যে এখানে আমরা রয়েছে বর্তমানে বাড্ডার যে নতুন বাজার এলাকায় সেখানে, এবং এই নতুন বাজার এলাকায় গতকালকের যে ঘটনাটি ছিল, যে অটোরিকশা চালুর যে দাবিতে তাদের এখানে রাস্তার যে অবরোধের ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনাটি কিন্তু আমরা এই নতুন বাজার এলাকাতেও দেখতে পাচ্ছি। বাড্ডা এই নতুন বাজার এলাকায় আজকে এই সকাল থেকেই তারা অবরোধ করেছেন এবং এই অবরোধের ফলে একটি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এবং আমরা যেটুকু দেখেছি এখন পর্যন্ত সেটা হচ্ছে যে প্রায় 1 কিলোমিটারের মতো কিন্তু যানজট এখানে লেগে গেছে। এবং একই সাথে যে জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে যে একটি দীর্ঘ এই যানজটে মানুষের ভোগান্তি বাড়ছে। যদিও এখানে রাস্তার একটি দিক অবরোধ করা হয়েছে, অন্য একটি দিক কিছুটা খালি থাকার কারণে আসলে সেখান থেকে গাড়ি কিছুটা যাতায়াত করতে পারছে, মানুষজন যাতায়াত করতে পারছে, কিন্তু সেটিও খুব কিন্তু শ্লথ গতিতে বা ধীর গতিতে, খুব যে দ্রুত তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছে সেটি না। অন্যদিকে যে জায়গাটি আসলে তারা অবরোধ করেছে সেই জায়গাটি আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন, সেই জায়গাটি দিয়ে কিন্তু অনেক দীর্ঘ একটি যানজটের সৃষ্টি হয়েছে এবং এই কারণে মানুষের ভোগান্তি বাড়ছেই। এবং আরেকটি বিষয় যেটি লক্ষ্য করা গেছে সেটি হচ্ছে যে এই অবরোধের কথা যখন জেনেছেন মানুষজন, তখন দেখা যাচ্ছে যে তারা বাস থেকে, অন্তত যারা স্বল্প দূরত্বে রয়েছেন, যে তাদের গন্তব্যের কাছাকাছি যারা রয়েছেন, তারা কিন্তু বাস থেকে নেমে যাচ্ছেন একের পর এক, এবং সেটি নেমে তারা হেঁটে তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। এবং এটি বাদে যারা এখনও দীর্ঘ গন্তব্য বা যাদের গন্তব্য এখান থেকে বেশ দূরে, তারা কিন্তু এখনও এই গরমের ভেতরেই বাসে বসে রয়েছেন, অপেক্ষা করছেন যে কখন এই অবরোধটি উঠে যাবে বা পুলিশ প্রশাসন কখন এই অবরোধটিকে এখান থেকে তুলে দেবে, তারপর হচ্ছে তারা হয়তোবা তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। এখনও তারা কিন্তু সুনিশ্চিতভাবে কিছুই জানেন না। অন্যদিকে গতকালকের যে ঘটনাটি আমরা দেখেছি, যে সেই অবরোধে কিন্তু একটা সময় এসে দেখেছি যে ইটপাটকেল ছোড়ার মতো ঘটনা ঘটেছে বা বাস ভাঙচুর করার মতো ঘটনা ঘটেছে। তো আজকেও এই ধরনের কোনো একটি ঘটনা ঘটতে পারে কি না সেই আশঙ্কায় কিন্তু জনমনে একটি ত্রাসের সৃষ্টি হচ্ছে, বা দেখা যাচ্ছে যে জনমনে কিছুটা ভয়ের সৃষ্টি হচ্ছে। তো এখনও যদিও সেই তেমন কিছু দেখা যাচ্ছে না বা সেরকম কোনো জিনিস লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু তারপরেও কিন্তু জনমনের এই যে ত্রাস বা ভয় যে রয়েছে সেটি কিন্তু এখনও বেড়েই চলছে। যে বেলা যত বাড়ছে, বেলা বাড়ার সাথে সাথে তাদের ভেতরে এই ত্রাসের ব্যাপারটিও কিন্তু বেড়ে চলেছে। তো এই আন্দোলনের ফলে দীর্ঘ যানজট এবং এই যে ত্রাসের সৃষ্টি, এক্ষেত্রে পুলিশ প্রশাসন এখনও দেখা যাচ্ছে তারা এখানে নীরব রয়েছেন, তারা এখনও সেভাবে কোনো অ্যাকশন নিচ্ছেন না বা আন্দোলনকারীদেরকে সরানোরও কোনো চেষ্টা করছেন না। এবং আন্দোলনকারীরা এখন পর্যন্ত রাস্তা অবরোধের মাধ্যমেই তাদের যে দাবিটি রয়েছে, যে অটোরিকশাকে পুনরায় চালু করতে হবে, সেই দাবিটি আদায়ের লক্ষ্যে এখন পর্যন্ত তারা অবরোধের মধ্যেই সীমাবদ্ধ রয়েছেন। এখনও এই নতুন বাজার যে এলাকাটি রয়েছে বাড্ডার, সেখানে কিন্তু ভাঙচুরের কোনো ঘটনা এখনও দেখা যাচ্ছে না। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাহাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী বাড্ডা থেকে যুক্ত হয়েছিলেন। আবারও উপজেলা নির্বাচনের প্রস্তুতির খবর। এবার লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, নির্বাচনী সরঞ্জাম বিতরণের কি খবর রয়েছে আপনার কাছে, জানাবেন। অরিন, লক্ষ্মীপুরের দুটি উপজেলা পরিষদ নির্বাচনে
21 মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দুটি উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। বিশেষ করে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও এমপি নয়নের বক্তিপতি অধ্যক্ষ মামুনুর রশিদ তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন, আর আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন মাস্টার তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তো এই নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে, এমপি হস্তক্ষেপের অভিযোগ রয়েছে। গতকাল দুই প্রার্থী তারা সংবাদ সম্মেলন করে তাদের অভিযোগগুলো সাংবাদিকদের জানায় এবং সেটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। আর 20 মে সকাল 11টা থেকে লক্ষ্মীপুর রায়পুর উপজেলা এবং রামগঞ্জ উপজেলা থেকে ভোটার সরঞ্জাম বিতরণ করা শুরু হওয়ার কথা রয়েছে। তা আমরা এই মধ্যে রয়েছি রায়পুর উপজেলা পরিষদের সামনে। এখানকার যে সহকারী রিটার্নিং কর্মকর্তা চিত্তরঞ্জন দাস তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে 11টা থেকে ভোটার বাক্স সহ বিতরণ করা হবে। তো এখন পর্যন্ত লক্ষ্মীপুরে এখানে আনসার সদস্যরা, পুলিশ সদস্যরা, প্রিজাইডিং এবং সহকারী প্রিজাইডিংরা এসে উপস্থিত হয়েছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা চিত্তরঞ্জন দাস সকাল 10:30 থেকে যে 81টা ভোট কেন্দ্র রয়েছে এদের প্রিজাইডিংদের সাথে তিনি মিটিং করেছেন এবং তাদেরকে নির্দেশনা দিয়েছেন যে ভোট অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য কোনো রকম ছাড় দেওয়া হবে না এবং তারা যেন যথাযথ দায়িত্ব পালন করে। আমরা এই ব্যাপারে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরেয়া জাহান এবং পুলিশ সুপারের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে লক্ষ্মীপুরে কিছুদিন পূর্বে 28 এপ্রিল 5টি ইউনিয়ন পরিষদের নির্বাচন এবং 8 মে কমলনগর এবং রামগতি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনগুলো যেরকম অবাধ ও সুষ্ঠু হয়েছে, রায়পুর এবং রামগঞ্জ নির্বাচনই অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। এখানকার যে পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন যে প্রতিটি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় 25টি মোবাইল টিম রয়েছে এবং প্রতিটি কেন্দ্র 4 জন করে পুলিশ এবং 11 জন করে আনসার সদস্য তারা দায়িত্ব পালন করবে। এছাড়া জেলা প্রশাসক সুরেয়া জাহান আমাদেরকে আরও যেটি জানিয়েছেন যে এই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার জন্য রায়পুর উপজেলায় 11 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং রামগঞ্জ উপজেলায় 11 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা দায়িত্ব পালন করবেন। প্রতিটি ইউনিয়নে 1 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পৌরসভাতে 1 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। এছাড়া যে আগামীকালকে যে ব্যালট পেপার সেটি ভোটের দিন সকালবেলা সহকারী প্রিজাইডিং অফিসার বা দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসাররা তারা সকালবেলা ভোট কেন্দ্রে নিয়ে যাবেন। ভোট অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ এবং ভোট যেন কারচুপি না হয় সেজন্য ভোটের দিন সকালবেলায় ব্যালট পেপার বিতরণ করা হবে। আমরা লক্ষ্মীপুরের যে রামগঞ্জ উপজেলা পরিষদ রয়েছে সেখানে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এখানকার যে আনারস প্রতীকের ইমতিয়াজ এবং মোটরসাইকেল প্রতীকের জন বাচ্চু ওই 2 জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোটাররা আমাদেরকে জানিয়েছেন। ওই রামগঞ্জ উপজেলাতে ঠিক একই রকম একজন প্রার্থী পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। তারা প্রত্যেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। ভোটার যেন কারচুপি না হয়, ভোট কেন্দ্র যেন দখল না হয়। গতকাল রায়পুর উপজেলার নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মামুনুর রশিদ তিনি অভিযোগ করেছেন যে আলতাফ মাস্টার তার ইউনিয়নের পার্শ্ববর্তী এলাকা থেকে বরিশাল এবং বোলা থেকে বহিরাগত লোকজন নিয়ে এসেছেন, তারা কেন্দ্র দখলের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ঠিক একইভাবে গতকাল সকালবেলা আলতাফ মাস্টার তিনি সংবাদ সম্মেলন করে অধ্যক্ষ মামুনুর রশিদের বিরুদ্ধে এবং স্থানীয় এমপির বিরুদ্ধে অভিযোগ করেন যে তারা বিভিন্ন এলাকা থেকে বহিরাগত লোকজন নিয়ে এসে রায়পুর পৌরসভা সহ পার্শ্ববর্তী ইউনিয়নে ভোট কেন্দ্র দখল করার পায়তারা করছেন। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, কোনো বহিরাগতই ভোট কেন্দ্র এবং ভোটার এলাকায় থাকতে পারবে না এবং প্রত্যেকটি উপজেলায় 25টি করে পুলিশের মোবাইল টিম রয়েছে। এছাড়াও বিজিবি এবং র্যাব তারা দায়িত্ব পালন করবে এবং বিজিবি এবং র্যাব থেকে আমাদেরকে যেটি জানিয়েছেন যে অবাধ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য তারা প্রত্যেকে কাজ করবে। এছাড়া আমরা স্থানীয় এমপির সাথে কথা বলেছি। স্থানীয় এমপি লক্ষ্মীপুর আসনের
যদি নন, তিনি জানিয়েছেন যে তিনি এই নির্বাচনে কোনো হস্তক্ষেপ করছেন না এবং তিনি চাচ্ছেন যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। অরিন, এ ছিল লক্ষ্মীপুরের ভোটের সরঞ্জাম বিতরণ সর্বশেষ খবর। স্বপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। আজ থেকে শুরু হয়েছে সাগরে ইলিশ মাছ ধরায় 65 দিনের নিষেধাজ্ঞা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। ভোলা থেকে যুক্ত হচ্ছেন ছোটন সাহা এবং পিরোজপুর থেকে যুক্ত হচ্ছেন হাসিবুল ইসলাম হাসান। শুরুতেই যেতে চাই ভোলায়। ছোটন, নিষেধাজ্ঞার কারণে জেলেদের কর্মসংস্থানের কি হবে এবং জেলেদের কর্মসংস্থান নিয়ে আসলে প্রশাসন কোনো ধরনের কোনো উদ্যোগ নিয়েছে কিনা, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। ধন্যবাদ। অরিন, যেমনটি বলছিলেন যে গতকালকে 12টার পর থেকে কিন্তু 65 দিনের জন্য সামুদ্রিক যে মাছ রয়েছে ইলিশ সহ সব ধরনের সামুদ্রিক মাছ ধরায় কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে। মাছের প্রজনন এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কিন্তু নিষেধাজ্ঞাটি জারি করেছে এবং এই নিষেধাজ্ঞাটি কিন্তু চলবে আগামী 23 জুলাই পর্যন্ত। তো হিসাবে যারা জেলে রয়েছেন, বিশেষ করে যারা সমুদ্রমুখী জেলে রয়েছেন, আপনি জানেন যে ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া এবং সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করে এমন জেলেদের সংখ্যা 2 লাখের অধিক। তবে শুধুমাত্র সমুদ্রে মাছ ধরে এমন জেলের সংখ্যা প্রায় 68,000। তো এ সমস্ত জেলেরা যেহেতু মাছ ধরা বন্ধ রয়েছে, তো সেই হিসেবে তারা কিন্তু মাছ ধরা থেকে বিরত রয়েছে এবং তারা কর্মহীন হয়ে পড়েছে। তো মৎস্য বিভাগ থেকে যেমনটি বলা হয়েছে, যারা এই যে নিবন্ধিত জেলে রয়েছে 68,000, এই সমস্ত জেলেদেরকে কিন্তু এই যে 65 দিন তাদের পুনর্বাসনের জন্য খাদ্য সহায়তা দেওয়ার প্রক্রিয়া কিন্তু তারা হাতে নিয়েছে এবং তারা বলছিল প্রত্যেক জেলেকে তারা 86 করে চাল দিবে এই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে, যাতে জেলেরা তাদের সংকট কিছুটা হলেও দূর করতে পারে। আমরা একটু জেলেদের সাথে কথা বলতে চাই। এই যে সাগরে তো মাছ ধরা বন্ধ রয়েছে, তো আপনাদের এখন কি অবস্থা? আমাদের এখন বেকার হয়ে গেছে, চলতে সমস্যা হয়ে গেছে। সরকার যে স্যালারি দেওয়ার কথা ছিল, স্যালারি ভিতরে দিতে আমাদের চলতে একটু সুযোগ সুবিধা হতে। যেমনটি শুনছিলেন যে জেলেরা অনেকটা সংকটে পড়েছে। আমরা আরেকজন জেলের সাথে কথা বলবো এবং তার কাছে জানতে চাইবো, আপনাদের তো মাছ ধরা বন্ধ থাকার কারণে আপনাদের কি অবস্থা? আমাদের এখন তো মাছ ধরা বন্ধ করতে গিয়ে সমস্যা অনেক ধরনের চলছে। আমরা গরিব মানুষ, নদীতে জেলে কাজ করে খাই, এখন জেলে বন্ধ হয়ে যাওয়া নেই, খুবই সংসার খুবই কিছু চলতেছে। দাবি কি আপনাদের? আমাদের দাবি হলো যে চালটা দেওয়ার কথা ছিল কিন্তু দিতেছে না, উনি দিলে একটু ভালো হইতে। এই জন্য ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, জেলেদের দাবি কিন্তু যে জেলে পুনর্বাসনের যে চাল সরকার দেওয়ার কথা রয়েছে সেটি যেন এই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে তাদের মাঝে বিতরণ করা হয়, সে দাবি কিন্তু তুলেছে। এবং আমি উপকূলীয় ঘাটগুলি ঘুরেছি এবং জেলেদের সাথে কথা বলেছি। মৎস্য সমিতির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে কথা বলেছি এবং তারা বলছিল যে এই নিষেধাজ্ঞা চলাকালীন সময় বাংলাদেশের জেলেরাও যদি মাছ ধরা থেকে বিরত থাকলেও কিন্তু ভারতীয় যে সমস্ত জেলে রয়েছে তারা কিন্তু বাংলাদেশের সীমানায় প্রবেশ করছে এবং তারা কিন্তু এই নিষেধাজ্ঞাটি মানছে না, তারা কিন্তু মাছ ধরছে। তো জেলেদের দাবিটি হচ্ছে যদি একই সময়ে যদি বাংলাদেশ এবং ভারতীয় যে সময়টা মাছ ধরা বন্ধের সেটি যদি একই সাথে দেওয়া হয়, সেক্ষেত্রে সরকারের যে লক্ষ্যমাত্রা যে ইলিশের উৎপাদন বৃদ্ধি সেটি কিছুটা হলেও পূরণ হবে, এমনটি তারা বলছিল। এবং আজকে যেহেতু প্রথম দিন, আজকে এখন পর্যন্ত আমরা দেখেছি উপকূলীয় ঘাটগুলোতে কিন্তু জেলেরা যে ফিশিং বোট রয়েছে, ট্রলার রয়েছে, সেগুলো কিন্তু তীরে এনে নোঙর করে রেখেছেন এবং তারা যেহেতু বেকার রয়েছেন তাদের একটাই প্রত্যাশা, একটাই দাবি, যাতে তাদের যে পুনর্বাসনের যে চাল সেটি যেন দ্রুত বিতরণ করে। তো এ ছিল আমার কাছে সাগরে যে 65 দিনের যে ইলিশ ধরা এবং সামুদ্রিক মাছ ধরা বন্ধ রয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা যুক্ত হচ্ছি পিরোজপুর, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হাসিবুল ইসলাম হাসান। আপনার সেখানকার সমুদ্রগামী যে সমস্ত জেলে রয়েছে সেই জেলেদের এই মাছ ধরা বন্ধ থাকার কারণে তাদের কি অবস্থা বিরাজ করছে, বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। যেমনটাই বলতেছিলেন যে আজকে থেকে যে 65 দিনের সমুদ্রের মাছ ধরা বন্ধ নিষেধাজ্ঞা অবস্থান রয়েছে এবং এর কারণে পিরোজপুরের যে জেলেরা আছে ইতিমধ্যে তারা ঘাটে নোঙর করেছে জাহাজগুলো। আমি এখন অবস্থান করছি যে পিরোজপুরের দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় একটি মৎস্যবন্দর পাড়াটা মৎস্যবন্দর এলাকায় এবং এখানে কিন্তু ইতিমধ্যে অনেক ট্রলার এসে ঘাটে পৌঁছেছেন এবং যে 23 জুলাই পর্যন্ত যে নিষেধাজ্ঞা থাকবে
দিন পর্যন্ত ট্রলারগুলো এই ঘাটেই থাকবে। এবং এখানের জেলেরা আছে, জেলেরা ইতিমধ্যে বলছে যে তারা এই তাদের সরকারি নিষেধাজ্ঞা মেনে নেওয়ার কারণে তারা ইতিমধ্যে বেকারের অবস্থান আছে এবং তারা নিজে এসে কিন্তু তারা জাল মেরামত সহ বিভিন্ন কার্যক্রম তারা কিন্তু চালাচ্ছে। কেন তারা বলছে যে সরকার যেহেতু নিষেধাজ্ঞা দিয়েছে এবং সরকার থেকে কিছু অনুদান দেওয়া সহযোগিতা করা হচ্ছে, তাই তারা এই কাজের জন্য সহযোগিতা করতেছে। কিন্তু জেলেদের কিছু কথা আছে যে তারা বলছে যে সরকার যে 86 কেজি চাল 65 দিন বন্ধের জন্য দিতেছে সেটা তাদের জন্য খুবই মানে মানে কম পর্যায়ে পড়েছে। কেন একটি জেলেদের তাদের জীবনমান উন্নয়নের জন্য অনেক কিছু দরকার হয়। আমি এখন কথা বলছি জেলের সাথে, এই যে 65 দিন ধরে যে অবরোধ সরকার দিচ্ছে তাতে আমাদের সবাই তো বেকার অবস্থায়, এতে আপনার কি কি সমস্যা হচ্ছে, আমরা কি দাবি? আমাদের সরকারকে ধন্যবাদ দিই, চাউল আমাকে কি দেয় কিছু, কিন্তু দেওয়ার লাগে চাউল লাগে যে জিনিসটা লাগে, ডাল লাগে, দেওয়া যাইতেছে ডাল লাগে, পেঁয়াজ লাগে, হলদি মরিচ, এগুলো টাকা একটা সংসারে নর্মাল কমাইলেও এখন যে দিন পড়ছে নর্মাল 600 থেকে 700 টাকা খরচা আছে। চাউলটা দিয়ে ধরেন 200 টাকা বাঁচলে এই গেলে, এখন মাছ আনাজ বা দুটো ডাল ডুল কিন্তু তো আর 300 টাকা লাগে, এই টাকাটা আমাকে আয় কমিতে এখন তো আমরা বওয়া। আর এই দ্বিতীয় কথা হচ্ছে এই যে অবরোধ দিয়েছে, এখন একটা 22 দিনের যে অবরোধটা দিয়েছে এটা আমরা মানি, কিন্তু এই যে 2 মাসের যে অবরোধটা দিয়েছে এটা আমরা মানতে পারি না, তারপরও মানি। দেওয়া যাইতেছে মানলেও কাজ হবে কি, এদিকে যে ইন্ডিয়া সরকারের যে মাছটা ধরে যাইতেছে তাহলে আমাকে লাভ তৈরি কি, এই আমরা যেই তেলি এই তেলি, তাহলে মাছটা যে ওদিক দিয়ে যে মাছটা আগে তো আমাকে নদীতে থাকে, নদীতে থাকে যে ইন্ডিয়ার আগে ভিতর দিয়ে মাছটা ধরে লইছে, লাভ তো হইতেছে আমাকে হইতেছে। পরবর্তীতে যে অবরোধ শেষ আমরা নদীতে নামি মাছ নাই, এই মাছ নাই এই বই দেয় আমরা বড় বেকায়দা আছি। এইগুলো তো আসলে যুক্তি না। নির্বাচন আগে কইছে কি ভারতের লাগে এইটা সংযোগ করে দিব, ওই ভারতের লাগে তো দিলেন, এই আবার এই ইন্ডিয়ার অবরোধ শেষ, আমার বাংলাদেশে অবরোধ শুরু হয়েছে। মূলত হচ্ছে যে এই যে জেলেদের দাবি যে ইন্ডিয়ার যে 65 দিন অবরোধ, যে সমুদ্রের মৎস্য প্রজনন বৃদ্ধির কারণে এবং সমুদ্রের মাছ বৃদ্ধির কারণে যে 65 দিনের অবরোধটা, সেটা শুধুমাত্র যদি বাংলাদেশ না পার্শ্ববর্তী দেশে ভারত এবং মায়ানমার যদি একসাথে সম্মিলিত ভাবে যদি তারা এসে করে থাকতো তাহলে অনেকটাই মাছের বৃদ্ধি পেত মাছের সমুদ্রে। এবং আরেকটি বিষয়ে তারা দাবি করছেন যে সরকার যে চাল যে সহযোগিতা করতেছে 86 কেজি 65 দিনের জন্য, তার সাথে যে মৌলিক চাহিদা অর্জনের জন্য যেসব জিনিসপত্র দরকার, বিশেষ করে কিছু নগদ টাকা যদি সহযোগিতা করা হয় তাহলে তাদের জেলেদের অনেকটাই সুবিধা হবে। এমন তো এই ছিল পিরোজপুর থেকে মৎস্যজীবীদের আমার সর্বশেষ। আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, ভোলা এবং পিরোজপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। কোরবানির পশুর চাহিদা মেটাতে প্রস্তুত নারায়ণগঞ্জের খামারিরা, এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, ঈদ আসতে কিন্তু খুব বেশি দিন বাকি নেই, খামারে ক্রেতাদের আনাগোনা কেমন দেখছেন? অরিন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে রাজধানীর পাশেই নারায়ণগঞ্জ, এটি একটি শিল্প অঞ্চল। তো এই পুরো নারায়ণগঞ্জের 5টি উপজেলাতে 4,500 খামারি সামনে যে কোরবানির ঈদ, সেই কোরবানির ঈদে পশুর চাহিদা মেটানোর জন্য তারা কিন্তু একেবারে ব্যস্ত সময় পার করছেন। বলা যায় যে গরু কৃষকের কাছ থেকে গরু সংগ্রহ করার পর যে মোটা তাজা করণের প্রক্রিয়া, অর্থাৎ গরুকে খড় ভুসি ঘাস খাইয়ে তারা কিন্তু একেবারে বিক্রয়যোগ্য হিসেবে প্রস্তুত করছেন। ইতিমধ্যে অনেক খামারগুলোতে প্রায় 20% গরু বিক্রি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন নারায়ণগঞ্জের প্রাণী সম্পদ কর্মকর্তা। তো আমরা এই মুহূর্তে আছি ফতুল্লার পুলিশলাইন এলাকার একটি খামারে। যদি একটু দেখাই যে এখানে যারা খামারি রয়েছেন তারা কিন্তু গরুর যে যত্ন আদি সেটি কিন্তু তারা করার চেষ্টা করছেন এবং প্রতিদিনই কিন্তু আসলে খামারগুলোতে ক্রেতা আসছেন, ক্রেতাদেরকে তারা তাদের যে গরুগুলো প্রস্তুত করেছেন সেগুলো দেখাচ্ছেন। তো এই নারায়ণগঞ্জের খামারগুলোতে 90,000 টাকা থেকে শুরু করে 15 লাখ টাকা পর্যন্ত রয়েছে, অর্থাৎ 150 কেজি যদি জীবন্ত গরু তারা বিক্রি করেন কেজি ধরে, সেই 150 কেজি গরু থেকে শুরু করে এখানে প্রায় 1000 কেজির উপরে গরু কিন্তু রয়েছে। এছাড়া আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে নারায়ণগঞ্জের আরকে ফার্ম নামের একটি খামারে, সেখানে কিন্তু একটি গরুর মূল্য নির্ধারণ করেছে খামারের যিনি মালিক, তিনি 1.5 কোটি টাকা। তো বলা যায় সেই গরুটির ওজন প্রায়
1 টন অর্থাৎ 1000 কেজির অধিক। এছাড়া একই খামারে আমাদের চলচ্চিত্র দুজন নায়কের নামের সঙ্গে মিল রেখে সেখানে কিন্তু দুটি নামকরণ করা হয়েছে। একটি গরুর নামকরণ করা হয়েছে সাকিব খান, অন্য একটির নাম জায়েদ খান। তো খামারিরা আসলে এখন কি ধরনের কাজ করছেন আমরা জানবো একজন খামারের কাছ থেকে। আপনারা গরুকে প্রস্তুত করার জন্য কি কি প্রস্তুতি নিয়েছেন? প্রস্তুত করার জন্য কি খাবার হলে যাইয়া খড়, তারপর কাঁচা ঘাস, তারপর ভুসি। এই কি পরিমাণ গরু বিক্রি হয়েছে? ধরেন 51টার ভিতরে দিয়ে 18টা গরু বিক্রি হয়েছে। এই তো বলা যায় মাত্র বিক্রি শুরু হয়েছে, ঈদ আসতে যেহেতু এখনো 1 মাস সময় বাকি, ফলে প্রায় নারায়ণগঞ্জে যে খামারগুলো রয়েছে প্রায় সব গরুই ঈদের 1 সপ্তাহ আগে বিক্রি হবে এমন লক্ষ্যই কিন্তু তারা নিয়েছেন। নারায়ণগঞ্জে এবছর 1,66,000 গরুর চাহিদা রয়েছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের যিনি নারায়ণগঞ্জের কর্মকর্তা তিনি। তো তার মধ্যে 71,000 গরু সংকট রয়েছে, সেগুলো এখানে যে অস্থায়ী হাটগুলো হবে সেই হাটগুলোর মাধ্যমে নারায়ণগঞ্জবাসীর চাহিদা পূরণ করা হবে। আর সব মিলিয়ে প্রায় 700 কোটি টাকা বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে এই অধিদপ্তরের কর্মকর্তারা, যেটি খামারিরা বলছেন যে তারা যদি চাহিদা মেটাতে পারে তাহলে এই যে 700 কোটি টাকা বিক্রি সেই চাহিদাটা তারা পুরোপুরিভাবেই পূরণ করতে পারবে। এবং সব খামারে ইতিমধ্যে যতই দিন যাচ্ছে ততই কিন্তু ক্রেতার সংখ্যা যেমনি বাড়ছে তেমনি গরু বিক্রয় শুরু হয়েছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত গরু খামার নিয়ে সব শেষ। অরিন। বিল্লাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে নাভিশ্বাস নিম্ন আয়ের মানুষের। সবজি বাজার পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, 100 টাকার আশেপাশে অনেক সবজির দাম আমরা জানি, কিন্তু ক্রেতার ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সবজি, এবং এ বিষয়ে আসলে ক্রেতারা কি বলছেন? জি, আপনি যেমনটা বলছেন, আসলে বাজারে যেসব পণ্য রয়েছে বিশেষ করে সবজি জাতীয় পণ্যগুলোর দাম আসলে বাড়তে থাকে। কারণ আমরা সকাল থেকে নগরী তলকে বাজার ঘুরে দেখেছি, এসব বাজারে যেসব তরি তরকারি রয়েছে বিশেষ করে সবজির যেসব বাজার রয়েছে, আলু, পেঁপে, বেগুন, করল, টমেটো, সিম এবং ফুলকপি, বাঁধাকপি, করলা, পটল সবগুলো পণ্য আসলে প্রতি কেজি এখানে 60 টাকার থেকে নিচের কোনো সবজি নেই। প্রতি সবগুলো সবজি আসলে 60 টাকার উপরে বিক্রি হচ্ছে। কারণ এখানে আলু বিক্রি হচ্ছে 55 টাকা, বেগুন 60 টাকা, করল 40 টাকা, টমেটো আপনার 40 টাকা। আপনার যতগুলো পণ্য রয়েছে সবগুলো পণ্যের দাম বাড়ছে দিকে। কারণ ব্যবসায়ীরা বলছেন যে তীব্র গরম, এসব কারণে আসলে সরবরাহ সংকট থাকার কারণে মূলত দাম বৃদ্ধি পাচ্ছে। তবে আমরা অন্য যেসব বিষয়ে আমরা বিভিন্ন মাধ্যমে পাচ্ছি সেটি বিষয় হচ্ছে যে যেই তরকারি বা যে নিত্য পণ্যের বাজার রয়েছে সেগুলোর দাম বাড়তির মূল কারণ হচ্ছে যে আসলে কৃত্রিম সংকট তৈরি করে। কারণ কিছু কিছু ব্যবসায়ী কৃষক থেকে এইসব তরি তরকারি গুলো ক্রয় করে আনার পরে তারা মজুত করে রাখে। এসবের কারণে আসলে খুচরা বাজারে এসে এসবের দাম বাড়তে থাকে। এসবের কারণে আসলে ভোক্তাদের মাঝে নাভিশ্বাস তৈরি হয়েছে। কারণ প্রতিনিয়ত বাজারে আসলে দেখা যায় যারা বিক্রেতাদের মধ্যে এক ধরনের বাক বিতণ্ডা জড়ায়। কারণ দামের যে পার্থক্য, কারণ প্রতিদিনই কোনো না কোনো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আসলে 5 থেকে 7 টাকা করে বাড়ছে। এসবের কারণে আসলে যারা ভোক্তা রয়েছে তাদের মাঝে নাভিশ্বাস তৈরি হয়েছে। কিন্তু যারা ব্যবসায়ীরা তাদের বারবারে যে অজুহাতটি রয়েছে সেটি হচ্ছে যে বাজারে মালামাল সরবরাহ সংকট এবং তাদের যেগুলো পচে যাচ্ছে বা বিভিন্ন জায়গায় চাঁদা দিতে হচ্ছে, এগুলোর কারণে আসলে তাদের যে অজুহাত সেই অজুহাতের কারণে মূলত এসব পণ্যগুলোর দাম বাড়ছে। আরেকটি বিষয় হচ্ছে যে সামনে যে পবিত্র কোরবান, সে কোরবানকে কেন্দ্র করে অন্যান্য যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে বিশেষ করে মশলা জাতীয় পণ্য সেগুলোর দাম বহু করে বাড়ছে। কারণ প্রতি কেজি মশলা জাতীয় পণ্য গড় ভেদে মান ভেদে প্রতি কেজি প্রায় 100 থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে। কারণ কোরবানকে কেন্দ্র করে হলুদ, মরিচ, রসুন, তারপর এলাচ, দারচিনি, লং এইসব যে মশলা জাতীয় পণ্য রয়েছে সেগুলোর দামও বাড়ছে। কারণ আমরা বাজারে এসে দেখেছি পেঁয়াজ এখানে বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা, কারণ যেটা খুচরা বাজারে কয়েকদিন আগে ছিল আসলে 55 টাকা, সেটি এসে এখানে কয়েক গুণ বৃদ্ধি পায়। পাশাপাশি অন্যান্য যেসব পণ্য রয়েছে সেগুলোরও দাম বাড়তে দিকে। তবে যারা ভোক্তা রয়েছেন তাদের যে বক্তব্য হচ্ছে যে এই বাজার নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য রয়েছে বিশেষ করে যেগুলো নিত্য প্রয়োজন, যেগুলো সবসময় প্রয়োজন হয়, এগুলো যদি আসলে দাম নিয়ন্ত্রণে যদি কঠোর পদক্ষেপ নেওয়া না হয় বা এখন থেকে যদি মনিটরিং করা না হয় তাহলে সেগুলোর দাম বাড়বে। তাই সংশ্লিষ্টরা বলছেন যেসব নিত্য পণ্য রয়েছে সেগুলো যেন নিয়ন্ত্রণ করা হয়। পাশাপাশি আরেকটি বিষয় যে এখানে ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে 145 থেকে
50 টাকা পর্যন্ত প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে, কারণ মানভেদে আবার ডিম 155 টাকা পর্যন্ত রয়েছে বলে আমরা এখানে এসে দেখেছি। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই বাজারে যেসব মাছ রয়েছে আপনার সামুদ্রিক মাছ এবং পুকুরের মাছ আসলে 250 টাকার নিচে কোনো ধরনের মাছ নেই, কারণ এখানে যেসব মাছ রয়েছে রুই, কাতলা, মৃগেল, কালীবাউস বা অন্যান্য সামুদ্রিক যেসব মাছ রয়েছে সবগুলো মাছের দামে বাড়তির দিকে, কারণ কোনো না কোনো মাছ প্রতিদিনই 10 থেকে 15 টাকা করে বৃদ্ধি পাচ্ছে। এসবের কারণে আসলে যারা সাধারণ ভোক্তা রয়েছে, নিম্ন মধ্যবিত্ত মানুষ রয়েছে, সেসবের তাদের মাঝে আসলে নাবিশ্বাস তৈরি হয়, কারণ যারা কম বেতনে চাকরি করে নিম্ন মধ্যবিত্ত মানুষ আছেন, যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, তাদের মাঝে চরম অস্থিরতা দেখা দিয়েছে। কারণ প্রতিদিনই বাজারের কোথাও না কোথাও আমরা যেটা প্রায় প্রতিদিনই দেখি, কোথাও না কোথাও যারা ভোক্তা রয়েছেন এবং ক্রেতা বিক্রেতা রয়েছেন এদের মাঝে বাক বিতণ্ডাটা লেগেই থাকে। কারণ হচ্ছে যে এই যে মূল্যর দাম বাড়ছে, এগুলো আসলে নিয়ন্ত্রণ করার কেউ নেই বলছেন ক্রেতারা, কারণ যারা সাধারণ ভোক্তা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে বাজারের দাম যে হু হু করে বাড়ছে এবং সবগুলো পণ্যের দাম বাড়ছে, এগুলো আসলে নিয়ন্ত্রণ করার কোনো মনিটরিং নেই। কারণ যদি মনিটরিং করা হতো বা এগুলো নজরদারি করা হতো তাহলে এসবের দাম প্রতিদিনই এত বাড়তো না। তাই সংশ্লিষ্টদের দাবি যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে এবং মশলাজাতীয় যেসব পণ্য রয়েছে এগুলোর জন্য দাম নিয়ন্ত্রণ করা হয়। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে চট্টগ্রামের যে সবচেয়ে বড় বাজার খাতুনগঞ্জ বগ্যপণ্যের বাজার, সেই বাজারে যে পাইকারি বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোর দাম একরকম হলে খুচরা বাজারে সেটি কয়েক গুণ বেড়ে যায়। এই ক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন পরিবহন ভাড়া বিভিন্ন জায়গায় চালাতে হয়, সেগুলোর কারণে বাড়ছে। তাই আসলে সাধারণ যারা ভোক্তা রয়েছেন তাদের দাবি হচ্ছে যে যেসব নিত্য প্রয়োজনীয় সামগ্রী রয়েছে সেগুলোর জন্য খুব দ্রুত বাজার নিয়ন্ত্রণ করা হয় এবং বাজার নিয়ন্ত্রণ করা হয়। পাশাপাশি জেলা প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী অথবা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে যদি প্রতিনিয়ত কঠোর মনিটরিং করা হয় তাহলে এইসব যে নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে সেগুলোর দাম নিয়ন্ত্রণ করা যাবে। যদি মনিটরিং করা না হয় বা মনিটরিং এর নজরদারি করা না হয় তাহলে এগুলোর দাম প্রায় প্রতিদিনই বাড়তে থাকবে। এতে করে সাধারণ যারা ভোক্তা রয়েছেন তাদের মাঝে আসলে নাবিশ্বাস তৈরি হবে। আমরা যে বাজারে দেখেছি এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ রয়েছে, বিশেষ করে চিংড়ি। এই বাজারে আসলে সবচাইতে বড় মাছ পাওয়া যায়, ইলিশ মাছ থেকে শুরু করে ইলিশ মাছ, বড় চিংড়ি মাছ এবং আসলে সামুদ্রিক যতগুলো মাছ রয়েছে সবগুলো মাছই এখানে পাওয়া যায়। তাই এখানে আমরা দেখেছি ইলিশ আপনার বিক্রি হচ্ছে প্রায় 2,500 থেকে 3,000 টাকা করে, যেগুলো ডিমওয়ালা বা 1 কেজি ওজন ইলিশ সেগুলো বিক্রি হচ্ছে। পাশাপাশি রুই মাছ, মৃগেল মাছ, কালীবাউস এগুলো প্রতি কেজি আসলে বড় সাইজ যে মাছের 400 টাকার নিচে কোনো মাছ নেই এখানে, আমরা সেটা দেখেছি। এবং চিংড়ি মাছ যেগুলো রয়েছে সেগুলো মানভেদে বিক্রি হচ্ছে আপনার 1200 থেকে 1500 টাকা পর্যন্ত চিংড়ি মাছ এখানে বিক্রি হচ্ছে। আর অন্যান্য যেসব মাছ রয়েছে আসলে শুটকির বাজারেও বলা যায়, শুটকির যেসব বাজারে শুটকির বাজারে এখানে উত্তাপ চলেছে, কারণ শুটকিরে আপনার 1000 টাকার নিচে কোনো ধরনের শুটকি নেই, কারণ চট্টগ্রামে আসলে ভালো শুটকি পাওয়া যায়। এই শুটকির বাজারে কোনো আপনার 1000 টাকা থেকে 1200 টাকার নিচে কোনো ধরনের শুটকি পাওয়া দুষ্কর। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে ব্রয়লার মুরগি থেকে শুরু করে আপনার প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা। আর দেশি যেসব মুরগি রয়েছে সেগুলো আপনার 600 থেকে 650 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি যেগুলো কক জাতীয় বা সোনালী মুরগি বলা হচ্ছে সেগুলোর আসলে দাম বাড়তির দিকে। সেজন্য আসলে এখানকার যারা বাজার সংশ্লিষ্ট রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে যে বাজারে সরবরাহ সংকট, পরিবহন ভাড়া বৃদ্ধি, পাশাপাশি এই বিভিন্ন জায়গায় তাদের চাঁদা দিতে হয় এবং তীব্র যে গরম, সব মিলিয়ে আসলে তাদের যে বিভিন্ন অজুহাত সেগুলোর কারণে আসলে নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের দাম বাড়ছে। এবং আসলে এগুলো দেখার কেউ নেই, কারণ সাধারণ ভোক্তাদের যে আসলে আয়ের ক্ষমতা কম বা যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ রয়েছেন, যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তাদের মাঝে আসলে নাবিশ্বাস তৈরি হয়েছে। কারণ তারা কোনোভাবে বাজারে এসে যে কোনো একটা মাছ বা মুরগি যে ক্রয় করবে সেগুলোতে আসলে তাদের কোনো ইয়া নেই, আসলে বলা মুশকিল। কারণ তাই সাধারণ যারা ভোক্তা রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে যে বাজার নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। যদি বাজার নিয়ন্ত্রণ করা না যায় তাহলে এই যে সাধারণ ভোক্তাদের মাঝে যে নাবিশ্বাস তৈরি হচ্ছে সেটি দীর্ঘ হবে। তাই সংশ্লিষ্টরা বলছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আইন শৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই চট্টগ্রামের বাজারগুলো নিয়ন্ত্রণ করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এ ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।